এসআইআর এ আপাতত বাদ যাচ্ছে কত নাম? ৬৪ লক্ষ ভোটারের নাম। এখনো স্ক্রুটিনির কাজ চলছে। কমিশন মনে করছে নামবাদের সংখ্যাটা আরো বাড়বে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। এসআইআর শুনানির ডেডলাইন ছিল শনিবার। ডেডলাইনের আগে শুক্রবারই শুনানি শেষ হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে কত নাম বাদ যাবে এ নিয়ে জোর জল্পনা। জানা গেছে আপাতত ৬৪,৮১,৫৯৫ জন ভোটারের নাম বাদ যাচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর আগে ভোটারের সংখ্যা ছিল ৭,৬৬,০০,০০০ বেশি। এর মধ্যে খসড়া তালিকায় নাম বাদ ৫৮,২০,৫৯৫ জনের। ভোটার সংখ্যা কমে হয় ৭,৮,০০,০০০। এর মধ্যে যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটে ১,২০,০০,০০০ ভোটারকে নোটিশ দেয় কমিশন। এছাড়াও নোটিশ দেওয়া হয় ৩২ লক্ষ আনম্যাপড ভোটারকে। এদের মধ্যে অনুপস্থিত ৪,৯৮,০০০ এবং সঠিক নথি দেখাতে না পারায় নাম বাদ ১,৬৩,০০০। অর্থাৎ খসড়ায় নাম বাদ ৫৮,২০,৫৯৫। শুনানিতে অনুপস্থিত ৪,৯৮,০০০ এবং অযোগ্য ১,৬৩,০০০। সব মিলিয়ে ৬৪,৮১,৫৯৫ জন ভোটারের নাম বাদ যাচ্ছে। যার নাম খসড়া তালিকা মধ্যে ছিল আর সাপোজ ফাইনাল লিস্ট মধ্যে নেই, প্রত্যেক নাম বাদ হবে, একটা অর্ডার পাবেন। এন্ড অর্ডার পরে ওদের আপিল করার সুযোগ আছে। আগে ডিও কাছে, তারপরে সিও কাছে। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে গেছে, কিছু হয়ে গেছে, দে ক্যান অলওয়েজ আপিল। আর যার নাম খসড়া তালিকার মধ্যে ছিল না, ওদের একটাই ও আছে ফর্ম 6 অ্যাপ্লাই করার জন্য। ওরা ফর্ম 6 অ্যাপ্লাই করতে পারবে। এটাই, দিস ইজ নট দ্য এন্ড। আপনার যে ফাইনাল ভোটার লিস্ট হবে, এরপরে যোগ বিযোগ চলবেই। কেউ মারা যাবে, ইয়া কেউ শিফটেড হয়ে যাবে, ইয়া কিছু হবে, ওটা ফর্ম 7 হবে। এদিন এই আরোদের সতর্ক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তার নির্দেশ, নির্ভয়ে নির্ভুল তালিকা তৈরি করতে হবে। এখন এন্টায়ার জিনিস আছে আমাদের ইয়ারও হাতে। যেখানে কোনো যে ভোটার আছে, এলিজিবল আছে, ও বাদ যাবে না। কোনো ভোটার যেটা ইনএলিজিবল আছে, ঢুকবে না লিস্ট মধ্যে। তো আমাদের এক্সারসাইজ চললো। এখন ফাইনাল ডিসিশন মেকিং স্টেজে যেটা আছে, এরা সব পেপার দেখে, তথ্য দেখে, রাদার দেন গোয়িং অন এনি ইমোশনস এন্ড অল, ডিসপোজ করুক। অ্যান্ড আমরা চাই কি 28 তারিখে একটা নিট অ্যান্ড ক্লিন ইলেকট্রাল রোল যেটা আছে, আমরা বলতে পারবো কি পশ্চিমবঙ্গে ইলেকট্রাল রোল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। এসআইআর এর স্ক্রুটিনি এখনো বাকি। কমিশন মনে করছে আরও নাম বাদ পড়বে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৮ ফেব্রুয়ারি। শনিবার শেষ হলো এসআইআর শুনানি প্রক্রিয়া। আর শনিবার এই এসআইআর এর শুনানি শেষের দিনেই নাম বাদ পড়ল ৬৪ লক্ষেরও বেশি ভোটারের। তবে এই সংখ্যা বাড়বে বলেই মনে করছেন কমিশনের আধিকারিকরা। কারণ এখনো পর্যন্ত শুনানিতে আসা ৫০ থেকে ৫৫ লক্ষ ভোটারের ডকুমেন্ট যাচাই করার কাজ বাকি রয়েছে। ফলত এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনো পর্যন্ত নিশ্চিত নয় নির্বাচন কমিশনের কাছে। ক্যামেরা সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এবার আপনাদের ছবি দেখাবো চন্দ্রকোনা পুরসভার গোসাই বাজারে। কি ছবি দেখতে পাবেন জানেন? নর্দমায় পড়ে রয়েছে একাধিক ভোটার কার্ড। হ্যাঁ, দেখুন সেই ছবি। এই ছবিটা চন্দ্রকোনা পুরসভার গোসাই বাজারের। চন্দ্রকোনা থানায় অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নর্দমা থেকে ভোটার কার্ড উদ্ধার করে পুলিশ। দেখুন কত ভোটার কার্ড পড়ে রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, নর্দমায় এত ভোটার কার্ড কোথা থেকে এলো, কিভাবে এলো? তদন্ত শুরু করেছে পুলিশ। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু। আপনার বাড়ির সামনে পড়েছিল? হ্যাঁ, ড্রেনেজে। হ্যাঁ, কি দেখলেন? কিছুই দেখিনি, ওই ভোটার কার্ড পড়ে আছে, লোকে দেখেছে, সেটা আমরা আবার মানে ভোটার ব্যাগ গাদা ছিল? হ্যাঁ। মানে কে ফেলেছে, কি ফেলেছে, কখন দেখলেন? পুলিশ নিয়ে গেল? হ্যাঁ। কি মনে হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, কি মনে হচ্ছে? কি আর মনে হবে, যারা ডুপ্লিকেট কাজ করতো তারা ইয়ে করে ফেলে দিয়ে গেছে। আবার কি কিছু ভোটার কার্ড সিজ হয়েছে, ওইখান থেকে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং প্রশাসনের কাছে আমরা দাবি রেখেছি উপযুক্ত তদন্তের সাথে প্রশাসনিক প্রতিক্রিয়া আমরা দাবি করেছি। স্বাভাবিকভাবে উপযুক্ত তদন্ত হোক, এই ভোটার কার্ড কোনখান থেকে এলো, এই ভোটার কার্ড কেনই বা এলো, এবং আমরা বারংবার প্রশাসনের দ্বারস্থ হব এবং প্রশাসনকে বলবো উপযুক্ত তদন্ত করে সঠিক প্রতিক্রিয়া দিতে। এই সাধারণ মানুষের ভোটার কার্ড চুরি করে ছাপ্পা দিয়ে ভোটে জিতে এসেছে। ভোটে ছাপ্পা দেওয়ার জন্য ভোটার কার্ড চুরি,
তার সাথে সাথে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করার জন্য বিভিন্ন সাধারণ মানুষের ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিজ্ঞতা এই সময়কালে আমাদের তো সকলেরই আছে। আর এটা তৃণমূলের কাজ, তৃণমূল এভাবেই আছে টিকে, এবং ওদের টিকে থাকতে গেলে এছাড়া অন্য কোনো পথ নেই। আমি খবর পেয়েছি 5 নম্বর ওয়ার্ডের ড্রেন থেকে পাওয়া গেছে ভোটার কার্ডগুলো। তো প্রশাসন নিয়ে গেছে, প্রশাসন দেখুক, এটা তো আমাদের ম্যাটার নয়। প্রশাসন তদন্ত করে নিশ্চয়ই সলিউশন হবে। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক, বাংলার যুবসাথী। ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে বুঝেই কি পাল্টা কৌশল বিজেপির? অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার যুবসাথী। এপ্রিল থেকেই বেকারদের ভাতা দেবে সরকার। 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে ঘোষণা করা হয়। রবিবার থেকেই এর জন্য রাজ্য জুড়ে ক্যাম্প শুরু। কর্মসূচির নাম স্বনির্ভর বাংলা। এই ক্যাম্পে বাংলার যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার সহ 4টি প্রকল্পে আবেদন জানানো যাবে। 2021-এ লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মন জয় করেছিল বলে মত রাজনৈতিক মহলের। আর 2026-এর ভোটের আগে নতুন প্রকল্প বাংলার যুবসাথী, বেকার ভাতা। অনেকেই মনে করছেন বিধানসভা ভোটের আগে বেকার ভাতা তৃণমূলের ভোট বাক্সে বড় প্রভাব ফেলতে পারে। তা বুঝতে পেরেই কি পাল্টা কৌশল বিজেপির? রবিবার থেকেই চাকরি চায় বাংলা কর্মসূচিতে পদ্ম শিবির। জেলায় জেলায় করা হবে ফর্ম বিলিং। এটাও করবে চাকরি চায়। দলে দলে ধপবাজ ফেরেববাজ 420 তৃণমূল সরকারের ফর্ম ফিল আপ করবেন, আমাদের কোনো আপত্তি নেই। এটাও করবেন চাকরি চায় বাংলা। 2,15,00,000 বেকার। মাধ্যমিক পাশ করা বেকারদের ভাতা দেবে রাজ্য সরকার। মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1,500 টাকা করে দেওয়া হবে। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না এরকম বেকারই এই ভাতা পাবেন। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনি রাজনৈতিকভাবেও। কারণ লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মন জয় করেছে। এবার তরুণ প্রজন্মের জন্য বেকার ভাতা, যা ভোটে ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে। এবারের অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনী একটি লিফলেটে পরিণত করেছেন। আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার পোস্টকার্ড এটাও ফিল আপ করে দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা। দিকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বড় শিল্প, ভারী শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, মেধাভিত্তিক শিল্প, মাঝারি শিল্প, হস্তকুটির শিল্প, সেগুলিকে যেমন প্রসার ঘটছে, বহু লোক চাকরি পাচ্ছেন। আবার যারা এখনো একটু অপেক্ষা করতে হচ্ছে তাদের জন্য এই যুবসাথী করেছেন। তাতে ভয় পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টি, ভয় পেয়ে গেছে, তাই শুভেন্দু অধিকারী কুৎসা করতে নেমেছেন। এটাও নিউজ 18 বাংলা। চা শ্রমিকদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা, সেই টাকা নাকি রাজ্যের কাছে পড়ে রয়েছে। ওই টাকা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হোক। লোকসভায় দাবি দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তার। পাল্টা তৃণমূলের দাবি কোনো টাকাই পাঠায়নি কেন্দ্র। ভোটের আগে এ নিয়েই তরজা তুঙ্গে। हर एक चाय बागान के श्रमिकों को टी बोर्ड के माध्यम से, डीबीटी के माध्यम से डायरेक्ट ये पैसा उनको देने का काम करे, ये भी मैं निवेदन आपसे करना चाहता हूँ। সামনেই বিধানসভা ভোট। বিজেপির নজরে উত্তরবঙ্গের চা বলয়, কারণ বেশ কিছু বিধানসভা আসনে চা শ্রমিকদের ভোট বড় ফ্যাক্টর। এই পরিস্থিতিতে বুধবার লোকসভায় বিজেপির সাংসদ রাজু বিস্তার মুখে সেই চা শ্রমিকদের কথা। কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহন যোজনা। শ্রমিকদের স্বাস্থ্য, তাদের সন্তানদের শিক্ষার জন্য টাকা বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার।
বিজেপি সাংসদের দাবি সেই 400 কোটি টাকা রাজ্যের কাছে পড়ে রয়েছে, তাই সরাসরি টাকা পাঠানো হোক চা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে। 1000 करोड़ रुपए मोदी जी ने चाय बागान के श्रमिक विशेष करके महिलाओं और बच्चों के लिए आवंटन किया था। पश्चिम बंगाल का 400 करोड़ रुपए पड़ा हुआ है और पश्चिम बंगाल सरकार वो पैसा श्रमिक को नहीं दे रही है। हर एक चाय बागान के श्रमिकों को टी बोर्ड के माध्यम से, डीबीटी के माध्यम से डायरेक्ट ये पैसा उनको देने का काम करे, ये भी मैं निवेदन आपसे करना चाहता हूँ। যে কোনো ক্ষেত্রে বেনিফিশিয়ারিদের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাওয়া উচিত। তৃণমূল যাদের ডিএনএ থেকে তৈরি, সেই কংগ্রেসের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন 1 টাকা পাঠালে 15 পয়সা গিয়ে পৌঁছচ্ছে, অনেক ক্ষেত্রে তাই পৌঁছচ্ছে না। আর এই একই জিনিস তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে যে 15 পয়সাও পৌঁছবে না, ওই 15 পয়সা পেতে গেলেও তার 15% কাটমানি দিতে হবে লোকাল তৃণমূলের নেতাকে, তবে তুমি পাবে। সরাসরি যদি বেনিফিশিয়ারির কাছে টাকা যায় তাহলে মাঝখানে কাটমানি খোর তৃণমূলের নেতারা অন্তত কাটমানিটা পাবেন না। বিজেপি সাংসদ রাজু বিস্তার দাবি মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি চা শ্রমিকদের জন্য কোনো টাকাই দেয়নি কেন্দ্র। ফার্স্ট পার্টটা নির্জলা মিথ্যে কথা যে রাজ্যের কাছে টাকা দেওয়া হয়েছে। রাজ্য 1 পয়সা পায়নি। মানে 2021-এর ঘোষণা 21-এ হয়নি, 22-এ হয়নি, 23-এ হয়নি, 24-এ হয়নি, 25-এ হয়নি। 2021-এ যে 1000 কোটি টাকা দেওয়ার ঘোষণা, সেই টাকা যদি দিল্লির সরকার গরুর গাড়িতেও চাপিয়ে দিতেন তাহলেও এতদিনে এসে শ্রমিকের কাছে পৌঁছে যেত, যদি দিল্লি থেকে গরুর গাড়িতে টাকা রওনা হতো। কিন্তু এই টাকা দেওয়া হয়নি। এটা বাংলা বিরোধী ষড়যন্ত্রের একটা অংশ। এখন পায়ের তলার মাটি সরে গেছে এটা বুঝতে পেরে এখন বিজেপি সাংসদরা বলছেন যে এই টাকা সরাসরি শ্রমিকের অ্যাকাউন্টে দেওয়া হবে। উত্তরবঙ্গে মোট 285টি চা বাগান, শ্রমিক 2,68,669। এই চা শ্রমিকদের মন পেতে কৌশলী পদ্ম শিবির। শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার কথা বলছেন বিজেপি সাংসদ। এ নিয়ে চা বাগানে চিঠিও দিয়েছে টি বোর্ড, কিন্তু চা শ্রমিকদের সংগঠন বলছে অন্য কথা। 1000 करोड़ रुपया तो पश्चिम बंगाल का चाय मजदूरों को अभी तक 1 रुपया भी नहीं मिला है। केंद्र सरकार का कोई भी प्रोजेक्ट या कोई भी स्कीम चाय बागान में अभी तक लागू नहीं हुआ। असम में अगर वो लोग दे सकता है तो पश्चिम बंगाल का जो डुवर्स तराई का जो दार्जिलिंग है उसको चाय बागान का मजदूर क्यों वंचित है? चुनावी लॉलीपॉप है। हम लोग चाहता है मेरा जो अधिकार है केंद्र सरकार दे, उसके बाद में बयानबाजी करे। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে আবির ঘোষাল এবং রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। মিড ডে মিল নিয়ে কেন্দ্র রাজ্য তরজা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অভিযোগ, কেন্দ্রের দেওয়া মিড ডে মিলের টাকা দলের কাজে খরচ করছে তৃণমূল। তার হুঁশিয়ারি, যারা এই কাজ করছেন তাদের জেলে পাঠানো হবে। আর এর পাল্টা দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন এবং অমূলক। हमने नरेंद्र मोदी जी ने दिल्ली से बंगाल की बच्चों के लिए मिड डे मील में मध्याह्न भोजन में हजारों करोड़ रुपया भेजा। शुभेंदु दा ने मेरे को प्रमाण भेजे, कागज भेजा, मेरे को विश्वास नहीं हुआ। दिल्ली से भेजी हुई पैसा टीएमसी की पार्टी बाजी में खर्चा हो रहा है, पार्टी की खर्चा हो रहा है। ये ट्रेजरी के चालान से हमें पता चला। शुभेंदु दा ने मांग किया इस पे सीबीआई इंक्वायरी होनी चाहिए। ममता जी को पार्टी में आपसी झगड़े में जिनकी घर जल गए उनके लिए रिलीफ देने के लिए पैसा नहीं था, उसमें सीबीआई इंक्वायरी हो रहा है। जो लोग बंगाल की बच्चों के पैसे को गवाए हैं, चोरी किए हैं, हम उनको जेल भेजने वाले हैं। আর এর পাল্টা দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। মিড ডে মিলের টাকা দলীয় কাজে খরচের অভিযোগ ভিত্তিহীন। ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন। শুধু তাই নয়, এর পাশাপাশি তিনি লিখেছেন, এ ধরনের কোনো অভিযোগে কেউ পেলেই পুলিশে অভিযোগ করতে পারেন। সরকারের নজরে এমন কিছু আসেনি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কথা তিনি বলেছেন এবং ব্রাত্য বসু বলেছেন, এ অভিযোগ ভিত্তিহীন এবং অমূলক। বিএলওর নৃশংসতা। কেন এই কথা বলছি তার কারণ, নিখোঁজ যুবককে খুঁজতে গিয়ে গ্রেপ্তার বিএলও। তাকে জেরা করে কি জানা গেল জানেন? খুন করেছেন বিএলও। শুক্রবার খাল এবং ডোবা থেকে উদ্ধার হয় নিখোঁজ যুবকের টুকরো টুকরো দেহ। চাঞ্চল্যকর ঘটনা বাদুড়িয়ায়। খালে পড়ে বেশ কয়েকটি ব্যাগ, তুলে আনতেই চক্ষু চড়ক গাছ। ব্যাগের ভেতরে
টুকরো টুকরো দেহের অংশ। উত্তর 24 পরগনার বাদুড়িয়া, এখানকার পাপিলার বাসিন্দা বছর 36-এর নাসির আলী কৃষক। তার পরিবারের দাবি, এসআইআর এর জন্য নথি নিয়ে গত সোমবার বাড়ি থেকে বেরিয়ে নাসির আর ফেরেননি। এ নিয়ে বাদুড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। নাসিরকে খুঁজতে গিয়ে ওই এলাকারই বিএলওকে গ্রেফতার করে পুলিশ। নিখোঁজ ডায়েরি পেয়ে প্রথমে নাসিরের কল ডিটেলস বের করে পুলিশ। কল লিস্টে থাকা শেষ নাম্বার ট্রেস করা হয়। গ্রেফতার করা হয় বিএলও রিজওয়ান হাসান মন্ডল এবং তার এক পরিচিতকে। কাকার কাছে একটা ফোন আসে যে আমি বাদুড়ি থেকে এলো আর বলছি আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নামে ভুল আছে, আপনি বাদুড়িতে আসেন। কাকা সন্ধ্যাবেলা যথারীতি কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছেন এবং তারপরের থেকে 8টার থেকে কাকা ফোন করছে, তো কাকা ফোনে শুয়ে যান। তারপর দিন সকালবেলা পার্শ্ববর্তী একটা যমুনা নদীতে কাকার বাইক আর জুতো পাওয়া যায়। পুলিশের দাবি, নাসিরকে খুন করা হয়েছে বলে জেরায় স্বীকার করেছে ধৃতেরা। তারা এও জানিয়েছে, গত সোমবার রাতে নাসিরের সঙ্গে তাদের বচসা হয়। এরপরেই খুন। নাসিরের দেহ কেটে টুকরো টুকরো করা হয়। বেশ কয়েকটি বাজারের ব্যাগে ভরে সেগুলি ফেলা হয় একাধিক জায়গায়। নিহতের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে দুটি খাল এবং একটি ডোবা থেকে কয়েকটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। তাতেই মেলে দেহাংশ। ইনভেস্টিগেশনেও যেটা উঠে এসছে, এটা হচ্ছে এই রেজাউল হাসান মন্ডল, এনার সঙ্গে যিনি ডিজিজড আছেন ওনার ওয়াইফের একটা সম্পর্ক ছিল, যেটা 1.5 বছর আগে জানাজানি হয়। সেই থেকেই এদের মধ্যে একটা শত্রুতা তৈরি হয় এবং ইনি চাইছিলেন এনাকে মানে এর ক্ষতি করতে। রিজাউন তারপর সাগর গাইনকে এর সুপারি দেয় এবং সাগর গাইনি এই মানে দুজন মিলে এই হত্যাটা করে। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। একটা পঞ্চায়েত অফিস, সেখানে জনগণের জন্য কাজ হবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু পঞ্চায়েত অফিসে নাকি দলীয় কার্যালয়। হ্যাঁ, এমনটাই অভিযোগ এগরার পঞ্চায়েত অফিসে। সেখানে বসে নাকি দলের কাজ করেন বিজেপির প্রধান। এগরার চাঞ্চল্যকর অভিযোগ, আর এরই প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ। চলে একেবারে ধস্তাধস্তি, কিন্তু অভিযোগ মানতে নারাজ বিজেপি। বিক্ষোভ। এ ছবি পূর্ব মেদিনীপুরের এগরা 2 নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে বিজেপি পরিচালিত। অভিযোগ, পঞ্চায়েত অফিসে বসেই দলের কাজ করেন বিজেপির প্রধান। এমনকি বিভিন্ন জায়গায় সরকারি প্রকল্পের যে কাজ চলছে সেই কাজের ডিসপ্লে বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। অভিযোগ, সেদিকে নজরই নেই পঞ্চায়েত প্রধানের। এই অভিযোগেই শনিবার পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। তখনই ধস্তাধস্তি। পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে যে সমস্ত কাজগুলো হচ্ছে, তার যে ব্যানারগুলো ছোট ছোট ব্যানার বসানো হচ্ছে মমতা ব্যানার্জির, বিজেপির দালালরা বিজেপির প্রধান তার নিজের নির্দেশেই আমার মনে হয় রাতের অন্ধকারে তুলে ফেলে দিচ্ছে। তার প্রতিবাদে আমরা এসেছিলাম। বিজেপির প্রধান নিজে ইচ্ছে করে ব্যানারগুলো লাগায়নি। সারা পশ্চিমবাংলায় যেখানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানেই তৃণমূল এই বদনাম শুরু করেছে। আসলে পায়ের তলায় মাটি নেই, যার ফলে তৃণমূল ছটপট করছে। তারা পার্টি অফিস বানিয়েছে, এই তৃণমূল পার্টি অফিস বানিয়েছে। এগরা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। আবাসের টাকা থেকে কাটমানি। হ্যাঁ, বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা থেকে জোর করে 8,000 টাকা আদায়। ডেবরায় চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অন্যদিকে আলিপুরদুয়ারে বাংলার বাড়ি পেতে ভিক্ষুকের থেকে 20,000 টাকা দাবি। অভিযোগের আঙুল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর দিকে, আর 2 জায়গাতেই অভিযোগ অস্বীকার। টিনের ছাউনি, ইটের দেওয়াল, এটাই ইলিয়াস খাঁর বাড়ি। পশ্চিম মেদিনীপুরের ডেবরার ইসলামপুরের বাসিন্দা ইলিয়াস। সম্প্রতি তার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা। অভিযোগ, এরপরেই তার কাছে যান এলাকার তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী সাইরুল ইসলাম। এও অভিযোগ, তাকে ভয় দেখিয়ে জোর করে 8,000 টাকা আদায় করেন।
এরপরেই বিডিওর দ্বারস্থ ইলিয়াস। কারণ আমাদের যে যে পঞ্চায়েত আছে সে আমাদেরকে ঘরে এসে ধমকায় যে টাকা লিখে বলছে যে পার্টি ফান্ড করে তারপরে এসে দিই। প্রথম চাইছিল 10,000 টাকা, আমি প্রথম 1,000 টাকা দিচ্ছি, তারপর 2,000 টাকা, তারপর দিচ্ছে 5,000 8,000 টাকা। ও বলছে যে টাকা দিতে হবে আর ঘরের টাকাটা আমি ঢুকিয়েছি। তো আমি ফের ভিডিও বসে কমপ্লেন করলো যে ইলিয়াস খান আমার নামে অভিযোগ করেছে এবং ইলিয়াস খান কাছে আমার কোনো টাকা লেনদেন নেই। আমি যদি ওর কাছে টাকা নিয়ে থাকি তাহলে তো কিছু একটা ডকুমেন্টস থাকবে। ডকুমেন্ট যদি সে দেখাতে পারে তাহলে আইন যেটা কিংবা আমার দল যেটা বলবে আমি সেটা মেনে নেবো। আমার এতে কিছু যায় আসে না, কেন আমি তো সৎ লোক। আমি দলের হয়ে অনেক কাজ করছি, অনেক প্রোগ্রামে খাটছি, দলের স্বার্থে গরিব মানুষের অনেক কাজ করছি। এটা চক্রান্ত করতেছে, আদার্স কিছু নাই। বিজেপির কাছে কিছু টাকা ফাঁকা নিয়েছে। এক অঞ্চলে যেটা ঘটনাটা ঘটেছে 8,000 টাকা নেওয়ার একটা অভিযোগ পাওয়া গেছে। তো ইমিডিয়েটলি ওই অভিযোগকে সত্যতা বিচার করা হচ্ছে এবং যদি যেটা সত্যি হয় তাহলে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের খাতোপাড়া এখানকার বাসিন্দা শেফালি বর্মন ভিক্ষে করে পেট চালান। সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন। অভিযোগ, সেই বাড়ির জন্য 20,000 টাকা দাবি করেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তথা এলাকার তৃণমূল নেতা শিবু রায়। এ নিয়ে জেলা শাসকের কাছে অভিযোগ জানান শেফালি। পঞ্চায়েতে 20,000 টাকা চাইছে, আমি কই যখন পয়সা পাবো তখন করে কিছু করে দিব। ওই জন্য ঘর নাই, এখন কয়েক ঘরের নাম নাই। কে টাকা চেয়েছে? পঞ্চায়েতে। কি নাম? শিবু। কোথায় বাড়ি? মহাকাল চৌপতি খাতোপাড়া। ঘরের কাগজ দেওয়ার আগেই চাই। আবার আসে বলে কি আমাকে হাঁস খাওয়াইতে লাগবে, আমাকে মদ খাওয়াইতে লাগবে, আমাকে এই খাওয়াইতে লাগবে, আমার দাদা আমি দিব। কারা বলে? হ্যাঁ, পঞ্চায়েত বলে। আমার বাবার নাম আছে, নাম থাকার পরেও আমার বাবার কাগজপত্র সবকিছু নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরেও তাও আমার বাবাকে কিছু দিল না। গরিব মানুষ যদি না পায় তাহলে কে পাবে? আমার নামে অভিযোগ করছে না, এটা অসম্ভব। ও বুঝতে ভুল করছে। PWL হচ্ছে ওর ঘর, নাম আসছে, PWLটা এখনো দেয় নেই, এটা পাট্টা দেওয়ার কথা। ওইটা নিয়েই হয়তো মন ক্ষুণ্ণ হয়ে বসে আছে। তো উনি বলছে আপনি সরকারি ঘরের জন্যই 20,000 টাকা চাইছেন। না না, এটা অসম্ভব। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় তৈরি হচ্ছে পাকা রাস্তা। বরাদ্দ হয়েছে 29 লক্ষ টাকা। ডেবরায় 2টি গ্রামে তৈরি হচ্ছে নতুন রাস্তা, আর তাতে খরচ প্রায় 2,38 লক্ষ। নদিয়ার কৃষ্ণগঞ্জ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। সেখানকার খাটুরা দক্ষিণ পাড়ায় তৈরি হচ্ছে পাকা রাস্তা। শুক্রবার পথশ্রী প্রকল্পে 400 মিটারের রাস্তার কাজ শুরু। একটি রাস্তা উদ্বোধন হবে, তাতে খরচ হবে প্রায় 29 লক্ষ টাকা। রাস্তার দুই পাশে চাষের জমি। এবার পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে ঢালাই রাস্তা। এতদিন এটি মাটির রাস্তা ছিল। বৃষ্টি হলেই কাদা মাটিতে যাতায়াতে সমস্যায় পড়তেন কৃষকরা। পাকা রাস্তা হলে সমস্যা মিটবে বলে আশাবাদী সীমান্তবর্তী এলাকার কৃষকরা। এদিন কৃষকদের হাত দিয়ে ফিতে কেটে শুরু হলো রাস্তার কাজ। রাস্তা তৈরি হোক, এটাই উদ্বোধন। কতটা উপকার হবে আপনাদের? চাষিরা আমরা মোট আমাদের ব্লকে 8টি রাস্তা এসছে পথশ্রীতে, 21 কিলোমিটার, টোটাল 29 লাখ টাকা। এটা কি পথশ্রীর মধ্যে কাজটা শুরু 1 মাসের মধ্যে, এটা আমরা শেষ করব। এটি পশ্চিম মেদিনীপুরের ডেবরা। এখানকার ডুয়া 1 ও ডুয়া 2 নম্বর এলাকায় তৈরি হচ্ছে ঢালাই রাস্তা। পথশ্রী প্রকল্পে শুরু হলো কাজ। মোরাম সরিয়ে পাকা রাস্তা হবে ডেবরার 2টি গ্রামে। তাতে খরচ প্রায় 2,38 লক্ষ টাকা। ডেবরা ডুয়া 1 নম্বর এলাকা। এই এলাকায় শ্রীধরপুর থেকে মির্জানগর রেল লাইন পর্যন্ত তৈরি হচ্ছে পাকা রাস্তা। টানা 2 কিলোমিটার রাস্তা তৈরিতে খরচ হবে 1,20,000 টাকা। অভিযোগ, এতদিন খারাপ ছিল মোরাম রাস্তাটি, গর্তে ভর্তি। শুক্রবার থেকে শুরু হলো পাকা রাস্তা তৈরির কাজ। এদিন ডেবরা ডুয়া 2 নম্বর এলাকায়ও শুরু হলো রাস্তার কাজ। বালিচক রেলগেট থেকে অমল ভূঁইয়ার বাড়ি পর্যন্ত হচ্ছে ঢালাই রাস্তা। 2.5 কিলোমিটারের রাস্তার জন্য বরাদ্দ হয়েছে 1,38 লক্ষ টাকা। ফিতে কেটে নারকেল ফাটিয়ে শুরু হলো রাস্তার কাজ। কাজ হচ্ছে, চালু হচ্ছে, মোটামুটি অনেক উপকার হবে মানুষের। লক্ষ্মীপুর ধোঁয়া 2.5-3 কিলোমিটার রাস্তা আজকে শিলান্যাস হলো, আমরা খুশি। এটা হলে ভালোই হবে, মানে আগে রাস্তাটা খারাপ ছিল, গর্ত টর্ত ছিল, মানুষ যেতে পারতো না, তো
অনেকদিন এটা হওয়ার কথা ছিল, হয়নি, এইবারে হচ্ছে। হ্যাঁ, খুশি তো। বালিচক রেলগেট টু ভূঁয়াবাড়ি পর্যন্ত, আর এটা সিধরপুর থেকে বালিচক পর্যন্ত, এই দুটি রাস্তা খুব ব্যস্ততম রাস্তা। এই রাস্তাটা ব্যস্ততম এই কারণেই এখান থেকে কানেক্টিং আছে ডুয়া 1GP, পিংলা, খুব সহজে যাওয়া যায়। এবং এটা ঝাঁঝিয়া যে বাইপাস রাস্তা হরিহরপুর থেকে আষাঢ়ি পর্যন্ত, সেই রাস্তারও কানেক্টিং রাস্তা। এলাকার মানুষ খুব খুশি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে রঞ্জিত সরকার ও পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, নিউজ 18 বাংলা। বিশ্বযুদ্ধের সময়ের গোলা নিষ্ক্রিয়, বোলপুরে নিষ্ক্রিয় করা হলো সেই গোলা। 4 মাস আগে অজয় নদের পারে উদ্ধার হয়েছিল। বছরের পর বছর নদীতে চাপা ছিল গোলা, আর গত অক্টোবরে জলস্তর যখন কমে যায় তখন এই গোলা উদ্ধার হয়। বোলপুরের সিঙ্গিতে আজ নিষ্ক্রিয় করা হলো গোলা। কি করছিস?